experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আমাকে চিনবেন না, আমি শহর থেকে এসেছি। ঠিকানাটা বললে উপকার হতো। আহিসের গম্ভীর কণ্ঠস্বর। মহিলা খানিক ভড়কে গেলেন। কিছুক্ষণ আমতা আমতা করে বাড়ির ছোট্ট সদস্যকে ডেকে বলে উঠলেন, বাবু, ওনার একটু মাস্টারের বাড়ি দেখায় দিয়ে আয়। ডাক শোনা মাত্র ছুটে আসে ছেলেটি। পড়তে বসেছিল, ঠিক মন বসছিল না, বাহানা খুঁজে চলছিল সে। সুযোগ তার এমনি এমনি নিকটে চলে এলো। খুশি যেন ধরে না। আহিস মহিলাদের কিছুই বলল না। ছেলেটার পিছু পিছু হাঁটতে শুরু করলো। অর্ধেক পথ গিয়ে বলল, রমেশ আঙ্কেলের বাড়ি কোথায়? আগে সেখানে নিয়ে যাও বাবু। ছেলেটা আর চোখে তাকালো, কথা বলল না। গা ছাড়া এক ভাব নিয়ে হাঁটতে লাগলো। ঘাস পাতা আবর্জনায় ভরপুর বাড়িটা। অনুভূতিহীন এগিয়ে গেল আহিস। ছেলেটা চোখে মুখে কেমন উৎফুল্ল ভাব ফুটে উঠেছে। আহিস কিছু জিজ্ঞেস করার আগেই বলল, রমেশদাকে আপনি চিনেন? আব্বাই বলতো তার যখন ছোট ছিল রমেশদা তাদের খুব প্রিয় ছিল। সারাদিন নাকি টই টই করে ঘুরতো, এখানে সেখানে আসর জমাতো, লজেন্স কিনে রাখতো বাচ্চাদের জন্য। যেদিন রমেশদা মরল সেদিন নাকি পুরো গ্রাম কাঁদছিল। আমি তখন থাকলে লজেন্স আমিও পেতাম না। বাচ্চাদের যেমনটা আবদার থাকে। আহিস মুচকি হাসলো। এগিয়ে গেল ভাঙাচোরা ঘরটায়। দরজায় অনেক পুরনো তালা ঝুলে আছে। তার পাশে সুন্দর এক নেম প্লেট। বিস্মিত হলো আহিস। এমন বাড়িতে এত সুন্দর নেম প্লেট! চোখ রাখলো ভালো করে। লেখা ছিল, রমেশদা ও তার শালুর ভালোবাসার সংসার। পুরুষ তো খুব সহজে ভেঙে পড়ে না, তাহলে আহিসের কি হয়েছে? চোখ তার ছলছল করছে কেন? ছেলেটা আহিসের দৃষ্টি অনুসরণ করে বলল, এটা পাড়ার ক্লাব থেকে লাগিয়েছে, তা নাকি প্রেম করে বিয়ে করেছিল। ছেলেটা কথা শেষ করেই মুখে হাত চেপে হাসলো। তাদের কাছে শব্দটা হাস্যকর বটে, কেমন লজ্জা পায়। আহিস অবাক হয়ে জিজ্ঞেস করলো, ক্লাব থেকে কেন লাগিয়েছে? যেদিন এটা টাঙালো সেদিন আমাদের ক্লাবের নতুন মেয়ে এসেছিল। সে বলেছে সে সময় গ্রামের মেয়েগুলো বাড়িতেই থাকতো, হাতে গোনা কয়েকজন ছাড়া বের হতো না। প্রেমে পড়া নাকি গ্রামের মানুষ খারাপ চোখে দেখতো। সে সময় রমেশদা আর শালু প্রেম করে বিয়ে করে, তাদের সংসার সবাই দেখতো। এমনকি আব্বারাও যখন একত্র হয় তখনও রমেশদার কথায় আলোচনা করে, কত আফসোস করে। ওই মহিলা বলছে তাদের এই ভালোবাসার সংসারকে সম্মান জানিয়ে এটা করেছে। আমিও ছিলাম। কয়েকজন মহিলা কেমন কাঁদলো, আমার তো মজা লাগে। আরেকবার তাকালো আহিস নেম প্লেটের দিকে। ফোন বের করে একটা ছবি তুলে নিল। গ্রাম যার পিছিয়ে নেই এটাও তার প্রমাণ। বহুদিনের ঝরে পড়া ভালোবাসাকে এরা কি সুন্দর জিইয়ে রেখেছে। ডান হাত হুট করে বুকের বাম পাশে চলে গেল। ঢলে নিল বুকটা। চিনচিনে ব্যথাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নিজেকে ঠিক করে আহিস বলল, তোমার বয়স কত? 12 বছর। তোমাদের রমেশ তার কবরটা কোথায়? ওই যে। আঙুল উঁচিয়ে সামনে দেখালো ছেলেটি। আহিস ফট করে তাকাতে পারল না। ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে দেখল। বাঁশ দিয়ে বেড়া দেওয়া কবরটার গায়ে জন্মেছে অনেক ঘাস। কেমন আড়াল করে রেখেছে মাটিগুলোকে। আস্তে আস্তে এগিয়ে গেল আহিস। উবু হয়ে বসে ছুঁয়ে দিল কবর। সর্বাঙ্গে কেমন কাঁপুনি বয়ে গেল। ছেলেটি অদ্ভুত চোখে আহিসকে দেখছে। ঠিক বুঝতে পারছে না এমন কেন করছে। আহিস কিছুক্ষণ বসে উঠে দাঁড়ালো, বলল, মাস্টার বাড়ি চলো। মাথা নাড়িয়ে ছেলেটি আবারও হাঁটা ধরল। পাল্টে গেছে গ্রাম। টিনের চাল খুব একটা দেখা যায় না। বিল্ডিং গড়ে তুলেছে। বড় স্কুল হয়েছে, কলেজ হয়েছে, ক্লাব হয়েছে। বড় রাস্তার কাজ চলছে। হয়তো রাস্তার কাজ শেষ হলে বাস স্ট্যান্ডও হয়ে যাবে। কত উন্নত। ছেলেটিকে থামলো পুরনো এক বাড়ির সামনে। গেট পেরিয়ে ভেতরে ঢুকেই হাঁক ছেড়ে বলে উঠল, স্যার বাড়ি আছেন? শহর থেকে একজন দেখা করতে আসছে। দু একবার টাকার পর যুবতী এক মেয়ে বেরিয়ে এলো। পরনে শাড়ি, কোমরে আঁচল গুজে ব্যস্ত ভঙ্গিতে এসে বলল, কে আসছে? ও মারুফ, তুমি? কে উনি? ছেলেটি কিছু পারল না। পূর্বেই আহিস দৃঢ় কণ্ঠে বলে উঠল, রমেশ দাও তার শালুর ছেলে।
দুজন মানুষ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শহরের ছেলেটির দিকে। ঠিক বিশ্বাস করতে পারছিল না হয়তো। যুবতী স্তব্ধতা কাটিয়ে হঠাৎ করে চিৎকার করে বলে উঠল, আপনি আমাদের শালুর ছেলে, রমেশদার ছেলে? কি নাম রেখেছিল মনে হয়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আহিস, তাই না? পরক্ষণে বাড়ির লোকজনকে ডেকে উঠল যুবতী। কই গো, কে আছো? এদিকে আসো, দেখে যাও কে আসছে। আমাদের রমেশদা, শালুর ছেলে আসছে গো, তাড়াতাড়ি আসো, দেখে যাও। যতটুকু বিস্মিত হওয়া আহিস পূর্বেই হয়ে নিয়েছে, এখন আর নতুন করে কোনো অনুভূতি হচ্ছে না। তার বাবা মার নামের চর্চা যে প্রাপ্তির পরেও অপ্রাপ্তির সংসারের ফলই হয় বেশ বুঝতে পারছে। মুহূর্তেই খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে গেল পুরো গ্রাম। বিস্ময় হতবাক গ্রামবাসী দলে দলে চলে এলো দেখতে। যাদের তেমন আগ্রহ নেই তারা জমকালো খবরের সামিল হতে চলে এসেছে। এরকম তো আর প্রতিদিন হয় না। সালেহা বেগমের চাচাতো ভাই এসে আহিসকে ঘরে নিয়ে যান। মনকে দমাতে না পেরে বলে ওঠেন, তুমি আসলেই আমাগোর সালেহার ছেলে, ছোট্ট আহিস। সেবার যখন বাড়ি আসলাম মায়ের কোলে করে, তোমার মা আমারে দেইখা বলল ওইটা তোমার মামা হয়। তোমার মনে আছে? এই দেখো আমি কি সব বলতাছি। তুমি তো তখন ছোট ছিলা, মনে থাকবে কি করে? আকস্মিক উত্তেজনায় তালগোল পাকিয়ে ফেলেছেন তিনি। আহিস এরকম ঝামেলায় জড়াতে চাইল না, শুধু নিম্ন স্বরে বলল, আমি একটু জামা কাপড় ছাড়বো, ব্যবস্থা করা যাবে? করা যাব না মানে? আরে আসো আসো, তোমার নানা বাড়ি এইটা, কোনো সংকাজ করবা না। তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন তিনি। ঘরের দিকে যেতে যেতে কাউকে ডেকে বলে উঠলেন, কই রে শিল্পী, চাচারে খবর দে, তার নাতি আইছে। ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে আহিস বের হয়। সাদা পাঞ্জাবি পরেছে আজ, নতুনত্ব ফিরে এসেছে যেন। বের হয়েই বসার ঘরে বৃদ্ধ একজনকে দেখে বুঝে নেয় এটা তার মায়ের বাবা, তার নানা। এগিয়ে যায়, নিম্ন কণ্ঠে সালাম জানাতেই বৃদ্ধ চশমাটা ভালো করে পরে নেন। তাকিয়ে থাকেন অপলক। একসময় হাউমাউ করে কেঁদে ওঠেন আহিসের হাত ধরে। কত শত আহাজারি অভিমানী মেয়ে তার মুখ যে ফিরিয়ে নিয়েছে, আর এদিকে পা বাড়ায়নি। আহিস জানে সান্ত্বনা দিয়ে লাভ নেই, চুপ করে আছে সে। সালাউদ্দিন মাস্টার অনেকটা সময় মনের কথা ব্যক্ত করেন। নিশ্চুপ শ্রোতার মতো আহিস শুনে যায়। তার ঔষধ খাওয়ার সময় হতেই যুবতী মেয়েটি তাকে ঘরে নিয়ে যায়। এই সুযোগে আহিস উঠে দাঁড়ায়, ঘর থেকে বের হয়, কিন্তু বেশি দূর এগোতে পারে না। আকস্মিক এতজন মানুষ দেখে খানিক কেঁপে ওঠে সে। তাকে দেখা মাত্রই চাপা চিৎকার শোনা যায়। তারা বলা বলি করছে, এই দাই রমিজের ছেলে, এই দাই সালেহার ছেলে। কত বড় হইয়া গেছে দেখছো, এত বছর পর আইলো, কি সুন্দর পোলাডা। আহিসের বেশ হাসি পায়। শহরে এর ছিটাফোটা দেখতে পাওয়া যেত না। পাশে ফ্ল্যাটে কী হয় তা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না শহরের মানুষ। অথচ গ্রামে কতটা ভিন্নতা। এই কত বছরের একটা স্মৃতিকে তারা এখনও মনের মধ্যে ধারণ করে আছে। ছুটে এসেছে প্রিয় সেই মানুষের অংশকে দেখতে। আহিসকে দেখে কয়েকজন যুবক তাড়াহুড়ো করে এগিয়ে আসে। 3 যুবতীও দৃশ্যমান। সরাসরি প্রশ্ন করে, আপনি কি সত্যি ওনাদের ছেলে? হঠাৎ এমন প্রশ্নে ভরকে যায় আহিস। ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন করে, বিশ্বাস না করার কারণ? এগিয়ে আসে এক মেয়ে, কণ্ঠে আন্তরিকতা ধরে রেখে বলে, আপনি কিছু মনে করবেন না, এই গ্রামে কিছুদিন ধরে গন্ডগোল হচ্ছে পাশের গ্রামের সাথে। বড় রাস্তার কাজ চলছে, তাই নিয়ে ব্যাপারটা অনেক বড় পর্যায়ে পৌঁছে গেছে। আর আমাদের গ্রামে 2 বছরের শিশুরও মনে হয় রমিজিদা শালু নামটা সম্পর্কে পরিচিত। তারা সেই সময় যে উদাহরণ রেখেছে, পড়াশোনা না জানা কুচকুচে কালো গায়ের রংধারী রমিজদাকে শালু যেভাবে ভালোবেসেছিল, রমিজদা শালুর জন্য যা পাগলামি করেছে, আমরা আমাদের বাবা মা দাদা দাদি থেকেই শুনেছি। প্রথম দিকে তারাও হাসাহাসি করতো। এক পর্যায়ে শালুকে পড়াশুনো করানোর জন্য ভবঘুরে রমিজদা যখন কাজের পিছনে ছুটে চলে, তখন গ্রামের সবাই আপ্লুত হয়, সংসার থেকে তৃপ্তি পায়। রমিজদা মারা যাওয়ার পর শালুর যুদ্ধটাও বাদিয়ে রাখার মতো। আমরা আমাদের ক্লাবের মাধ্যমে এসব সহ বিভিন্ন উদাহরণ দিয়ে মেয়েদের পড়াশোনার দিকে অগ্রসর হওয়ার সাহস দিই।
বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় শালু যদি পরীক্ষা দিতে পারে, এই সময়ের আধুনিক মেয়েরা কেন পারবে না? আমরা এখনের মেয়েদের এটাও শিক্ষা দিই, অশিক্ষিত বলে সে আপনজন হওয়া যোগ্য নয়। মনুষ্যত্ব বোধ তার কম এমন ভাবা ভুল। একজন ভালো জীবনসঙ্গী নির্বাচন তার প্রাতিষ্ঠানিক যোগ্যতা দিয়ে হয় না। বাবা মাদেরও আমরা এই বিষয়ে সতর্ক করে দিই। আমাদের মিস্টার যেমন মেয়ের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছিল, তারাও যেন ছেলে মেয়েদের ইচ্ছেকে গুরুত্ব দেয়। সত্যি বলতে রমিজদা গ্রামের মানুষদের খুব প্রিয় ছিল। আসর বসলেই তার কথা আলোচনা হতো। আমরা এই দুর্বল পয়েন্টটাকে ব্যবহার করে শক্ত ভিত করে তুলেছি। তাই আমাদের ধারণা হতেই পারে যে কেউ আমাদের এই দুর্বল পয়েন্টটাকে কাজে লাগিয়ে ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে আপনি ছিলেন দুধের শিশু, আজ তাগড়া যুবক। আমাদের সেফটির জন্য আপনার কাছে প্রমাণ চাওয়া। আপ্লুত আহিস। গ্রামের ছেলেমেয়েরা যে এমন একটি সুন্দর উদ্যোগ নিয়েছে, আহিস খুব আনন্দিত। তার প্রেম পিয়াসের যে খুব ইচ্ছা ছিল তার গ্রামের ছেলে মেয়েদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলার। তার হলো কই। চাপা শ্বাস ফেলে আহিস নিজের ফোন বের করলো। অনেকগুলো ছবি আছে, কিন্তু সে সরাসরি মাকে ভিডিও কল দিল। শাশুড়ি বৌমা মিলে গল্প করছিল। ছেলের ভিডিও কল পেয়ে অনেকটা অবাক হন সালেহা বেগম। রিসিভ করে ধরতেই আকস্মিক দাঁড়িয়ে যান তিনি। শৈশব কৈশোর যৌবনের কিছুটা সময় যে বাড়িতে পার করলো, সেই বাড়ি চিনতে তার ভুল হবে কী করে? আহিস মুচকি হেসে সেলফি ক্যামেরা অন করে, বলে, আম্মু, রমিজ তার শালু সন্তান তারা দেখতে এসেছে। কেটে দিলেন ফোন। আহিস নিঃশব্দে হাসল। পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠল যেন। নিজ ঘরে গিয়ে দরজা দিলেন সালেহা বেগম। বন্ধ দরজার ভেতর ঠিক কী বয়ে যাচ্ছে খোঁজ পেল না মনিরা। নিশ্চুপ ভঙ্গিমায় নিজ হৃদয়ের ধুকধুকানি উপভোগ করতে লাগলো। ফোন পকেটে ঢুকিয়ে যুবকগুলোর দিকে তাকালো আহিস। নিম্ন স্বরে বলল, তোমাদের রমিজ তার কবর জেরাত করবো, একটু জায়গা করে দাও। যুবকগুলো সবাইকে সরিয়ে দিল। আহিস চলে গেল রামিজার কবরের সামনে। একাগ্র চিত্তে কবর জিরায়ত করে হাঁটু ভাঁজ করে বসলো। আবারও ছুঁয়ে দেয় হাত দিয়ে। শিশুকাল থেকে সে বাবাহীন। আশরাফ উদ্দিনের সাথে তার দূরত্ব ছিল আকাশ ছোঁয়া। তিনি কখনোই আহিসকে কাছে টেনে নেয়নি। আহিস কখনো যাওয়ারও চেষ্টা করেনি। এই দূরত্ব থেকেই তার জীবন চলে গেল বাবার ভালোবাসাহীনতায়। অথচ কয়েকদিন আগে সে জানলো তার কপালেও বাবার ভালোবাসা জুটেছে। মাটিতে ঘুমিয়ে থাকা লোকটা তাকে নিয়ে উল্লাসে মেতে উঠেছে। বুকে রেখে ঘুমিয়েছে, চুমু খেয়েছে। বুকটা ভার হয়ে আসে, চোখে জল আসে। ঘোরের মাঝে বিড়বিড় করে বলে ওঠে, আমার বাবা, 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 বাবা। যুবকগুলো এসেছিল আহিসের পিছু। তাদেরও চোখ কেমন ছলছল করে ওঠে। আহিস উঠে দাঁড়িয়ে তাদের জানায়, আমার ব্যাগটা নিয়ে ব্যবস্থা করতে পারবে? তোমাদের সাথে কিছু কথা ছিল। যুবক যেন হুকুম পালনের জন্যই দাঁড়িয়ে আছে। মাথা নেড়ে ছুটে যায় ব্যাগ আনতে। অল্প সময় পর ফিরে আসে। আহিস ব্যাগ থেকে কয়েকটা নোট বের করে যুবকদের দিকে বাড়িয়ে বলে, তোমাদের ক্লাবের জন্য আমি সময় মতো ফোন করে নেব। প্রতি মাসে সামান্য হলেও কিছু সম্মানী দিয়ে সাহায্য করব। যাই হোক, আমি এবার আসবো। খুব শীঘ্রই তোমাদের শালুকে নিয়ে আবার আসবো। সাক্ষ্য পর্যন্ত একসাথে যাই। মাথা নাড়িয়ে হাঁটতে থাকে আহিস। বাকি পথ তাকে একা একাই চলতে হবে। মাঝে যদি কেউ নিজের তৃপ্তির জন্য সাথ দিতে চায় ক্ষতিকে। অনেকটা পথে যাওয়ার পর এক যুবক প্রশ্ন করে, শুধু শালু কেন, আপনার পরিবারের সবাইকে নিয়ে আসবেন, আমরা অপেক্ষা করব। হাসে আহিস। পরিবার বলতে কি বুঝিয়েছে? স্ত্রী? সাক্ষ্য এসে গেছে। আহিস একটুখানি দাঁড়ায়। সমবয়সী এক যুবকের সাথে হাত মিলিয়ে বলে ওঠে, তোমাদের রমিজদা ও শালুর সন্তানের কপালটাও ঠিক তাদের মতোই। শুধু পার্থক্য কি জানো? এখানে রমিজদা মরেছে রোগের কবলে, সেখানে শালু মরেছে কারো হিংস্র থাবায়। ভালো থেকো, আসছি। সাঁকো পেরিয়ে আহিস মিলিয়ে যায়। যুবকগুলো অদ্ভুত চোখে তাকিয়ে রয় কোলাহলহীন রোদে চিকচিক করা রাস্তার দিকে।
প্রকৃতি যেন খাঁ খাঁ করে ওঠে। এক চাপা শ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। হয়তো এমন শত শত রমিজদা ও শালু এখনও পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে। মানুষের হৃদয়ের খবর জানে কয়জনা। চারপাশ রোদে খাঁ খাঁ করলেও থেমে নেই সৈন্যরা। চলছে খুব জোর কাজ। দায়িত্বপ্রাপ্ত সৈন্যরা ব্যস্ত পায়ে কাজের হুকুম দিচ্ছে, আর একদল তা করতে তৎপর হচ্ছে। কাজ প্রায় শেষ। জেনারেল আকা খবর পাঠিয়েছেন শুনেই নুরুল আলম সিদ্দিকী এগিয়ে যান। ধীর গতিতে তারা কি আলোচনা করেন পাশের জনের কান পর্যন্ত পৌঁছায় না। কথার সমাপ্তি টেনে নুরুল আলম সিদ্দিকী নিজ আসনে বসেন। জেনারেল আকা মাইকের সামনে দাঁড়িয়ে চারপাশে এক নজর দেখে নেন। নিজ নেতৃত্বে প্রাতিষ্ঠানিক কার্যকর্মগুলো শেষ করে তিনি বলেন, আজ আমরা আমাদের বীর সেনা শেখ মেহরাব মুনতাসির ও শেখ জিয়াউরের জন্য একত্রিত হয়েছি। তাদের এই ত্যাগ আমাদের এনে দিয়েছে স্বাধীনতা, করেছে অপরাধ জগতের বিনাশ, শিখিয়েছে আমরা যে শপথ নিয়েও আমাদের যাত্রা শুরু করেছি সেই শপথ রক্ষা করতে প্রয়োজনে জীবন দিব, তবুও দেশদ্রোহীর নিকট আপোষহীন থাকব। আজ এত কথা বলছি না, কিছুক্ষণের মধ্যেই শেখ মেহরাব মুনতাসিরের একমাত্র কন্যা ও জিয়াউর আহমেদের বাবা মা উপস্থিত হবেন। আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করব। জিয়াউলের বাবা মা অনেক পূর্বেই উপস্থিত ছিলেন। তারা এগিয়ে যেতেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তারা মলিন মুখে গ্রহণ করেন। যেখানে নারী ছেড়ে ধন বেঁচে নেই, এইসব পুরস্কার সম্মান দিয়ে আর কী হবে। চেয়ারে বসেন তারা। জেনারেল আকা আবারও ঘোষণা দেন, শেখ আফরা মুনতাসির, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আফরা নেই। কিছুটা বিব্রত হন নুরুল আলম সিদ্দিকী। আফিফ শান্ত হয়ে বসে আছে। সে জানে আজ এখানে কিছু না কিছু একটা হবে। সব কিছুর জন্য প্রস্তুত সে। আরও 10 মিনিট অপেক্ষা করিয়ে আফরা আসে হেলতে তুলতে। এসে সরাসরি এগিয়ে যায় মঞ্চে। জেনারেল আকা আফরার হাতে শেখ মেহরাব মুনতাসিরের সকল সম্মাননা তুলে দেন। তারপর এক্সট্রা মেডেল প্রদান করতে আফরা নিজের চেয়ারে বসে। পায়ের ওপর পা তুলে বসে গলা থেকে মেডেল খুলে রাখে গা ছাড়া ভাব নিয়ে। জেনারেল আকা আফরাকে কিছু বলার জন্য অনুরোধ করতেই যাচ্ছিলেন, ঠিক তখনই মেডেলটা নিজের পায়ে পেঁচিয়ে নিয়ে ফোন বের করে কিছু ছবি তুলে নেয় আফরা। আকস্মিক এমন কাজে স্তব্ধ হয়ে পড়ে সকলে। এরকম একটি সম্মাননা কে পায়ে পেঁচিয়ে রাখার দুঃসাহস করে? আফরা হাসছে। মেয়েটা হাসি অত্যন্ত ভয়ঙ্কর লাগছে আফিফের নিকট। একটু পরের সময়টা তার জন্য আদৌ ভালো হবে তো? কি করছেন আফরা? এভাবে আমাদের অসম্মান করার কারণ কি? কর্নেল নুরুল আলম সিদ্দিকীর মাঝে কোনো রাগান্বিত মনোভাব নেই। শুধুমাত্র দায়িত্বের ভারেই তিনি প্রশ্ন করেছেন। তবে এরকম একটি সম্মাননাকে পায়ে ফেলার দিকটা সে কোনোভাবেই সমর্থন করেন না। একজন সৈনিক এরকম সম্মাননা প্রাপ্তির জন্য বছরের পর বছর সংগ্রাম করে যায়। তাদের কাছে এটি একটি দায়িত্বশীল আবেগ। সেখানে কিনা মেয়েটা সর্বসম্মুখে এমন কাজ করেছে। আফরা ফোন থেকে চোখ তোলে না। ফোনে চোখ রেখেই বলে, জেনারেল আকা পুরস্কারটি আমার হাতে দিয়েছেন, মানে পুরস্কারটি এখন কার? নুরুল আলম সিদ্দিকী প্রশ্নের উত্তর দেন না। পেছন থেকে একজন ক্যাপ্টেন বলে, আপনার? তাহলে আমার জিনিস আমি মাথায় তুলে রাখি নাকি পায়ে ফেলে রাখি, আপনাদের কি? আপনাদের সে রাইট রয়েছে? থতমত খেয়ে যায় ক্যাপ্টেন। কেন যেন নুরুল আলম সিদ্দিকীর বেশ হাসি পায়। হাসিটা চেপে তিনি নিজের আসনে বসেন। মেয়েটা তার ধারণার বাইরে ভয়ঙ্কর। আপনার এবার ফোন রেখে মেডেলটি পা থেকে খুলে মাথায় পেঁচিয়ে জেনারেল আকার দিকে তাকায়। দৃষ্টিতে ভয়াবহতা। জেনারেল আকা খানিক কেঁপে ওঠেন। মেয়েটা ঠিক কী করতে চাইছেন তিনি বুঝতে পারছেন না। কিছু বলে পরিস্থিতি আয়ত্তে আনার সুযোগও তিনি পেলেন না। শক্ত কণ্ঠে আফরা বলে উঠল, আমি পরপর 2 বার আপনার যোগ্যতার দিকে আঙুল তুলেছি জেনারেল আকা। আপনি আদৌ সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্য? কয়েক বছর আগে আপনি যে ভুলটা করেছেন তদন্ত না করে আজ আপনি একই ভুল করেছেন। একটা মেয়ে এসে বলল সে বীর সেনার মেয়ে, আর আপনি বিশ্বাস করে নিলেন। কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করলেন না। আরে আপনি তো এটাও জানেন না শেখ মেহরাব মুনতাসিরের একমাত্র কন্যার নাম শেখ মাহনুর মুনতাসির, নট শেখ আফরা মুনতাসির। মেয়েটা খানিক অতিরিক্ত করছে। একজন সৈনিক হয়ে আফিফ কিছুতেই এটি হতে দিতে পারে না। উঠে দাঁড়ালো সে। গম্ভীর নম্র কণ্ঠেই বলল,
আপনার জানার বাইরে অনেক কিছু রয়েছে মিস মাহনুর মুনতাসির। স্যার আপনার পরিচয় সম্পর্কে অবগত, এমনকি খোঁজ খবর ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরা আপনার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাকে ওই নামেই সবার নিকট তুলে ধরেছি। কয়েক বছর পূর্বে যে ভুলটার কথা আপনি বলেছেন তা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর অপারগতা নয়। শেখ মেহরাব মুনতাসির কখনোই তার পরিবারকে জনসম্মুখে তুলে ধরেনি। আইন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে। আপনি হয়তো জেনে থাকবেন, আইনের প্রতীক হিসেবে যে মূর্তিটা আদালতে রয়েছে তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা। আইন অন্ধ, আপনি তাকে যেদিক পারেন সেদিকে নিয়ে যেতে পারবেন। ওই সময়টাই অপরাধী ওরফে অনল মাহমুদ আইনের অন্ধ চোখের দুর্বলতাটাই ব্যবহার করেছে। চারপাশ তার এত এত লোক ছিল, মুখোশের আড়ালে কোনটি তার লোক আর কোনটি আপনাদের প্রতিবেশী ধরা সহজ হয়নি। তারাই তদন্তকারী অফিসারদের জানিয়েছিল ভেতর থেকে একজন মহিলা ও একজন বাচ্চার চিৎকার শুনতে পেয়েছে। আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল তারা উদ্ধার কাজে যেতে পারেনি। ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বেই দুটো দেহ পুড়ে ছাই। শেখ মেহরাব মুনতাসিরের বিরুদ্ধে যে প্রমাণ ও সাক্ষ্যগুলো উপস্থাপন করা হয়েছে তা তাকে নিশ্চিত করে দোষী সাব্যস্ত করে। কিন্তু আমরা এত বছর পর জানলাম সবকিছুর মূলে রয়েছে অনল মাহমুদ। এতটা বছর আমরা ভূতের সাগরে বসবাস করছিলাম। লম্বা শ্বাস টানলো আফিফ। জেনারেল আকার দিকে এক পলক তাকিয়ে আবারও বলল, বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একজন বীর সেনা হারানো, এত বছর মিথ্যার উপর ভেসে থাকা, এত বছর মিথ্যা কলঙ্ক নিয়ে থাকা কতটা লজ্জার তা আপনি কখনোই বুঝতে পারবেন না। এমনও সময় গিয়েছে কোথাও মিশনে যাওয়ার পর জনতা আঙ্গুল তুলে বলেছে একজন বীর সেনা যখন দেশদ্রোহী বের হলো, দেখে গিয়ে এদের মধ্যেও এমন কালপ্রিট রয়েছে। আমি শ্রবণ করেছি, হাঁসফাঁস করেছি, কিন্তু উত্তর দিতে পারিনি। কয়েকজনের মুখ বন্ধ করব, আড়ালে তারা শত শত। আমি সেই সময়ের কিছু চিত্র তুলে ধরলাম। জানার বাইরে অনেক কিছু থাকে মিস মাহনুর, তাই এরকম একটি মঞ্চে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ না করলে ভালো হয়। আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের, কিন্তু বীর সেনা শেখ মেহরাব মুনতাসিরের ত্যাগের স্মরণেই আমরা আপনাকে কৈফিয়ত দিচ্ছি। আশা করছি তার অন্য ফায়দা তুলবেন না। নিজ আসনে বসে পড়ল আফিফ। জেনারেল আকার ঠোঁটের কোণে হাসি। নুরুল আলম সিদ্দিকী একবার ছেলেকে দেখলেন, আরেকবার ভাগ্নিকে দেখে দিলেন। তার মন বলছে আফরার নিশ্চপতা ঝড়ের পূর্বাভাস। আফরাকে শক্ত মুখশ্রীতে দাঁড়াতে দেখে তিনি নড়ে চড়ে বসলেন। আফরা সরাসরি মাইকের সামনে দাঁড়ালো, আপন ভঙ্গিমায় হেসে দিল শূন্যে তাকিয়ে। বিষাদেরা দৌড়ঝাঁপ করে ঘুরছে সেই দৃষ্টি। আফরা মাইকে আঙুল দিয়ে 2 বার টোকা দিয়ে বলে উঠল, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই মূলমন্ত্র ধারণ করেই তো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হচ্ছে। আজ বাংলাদেশ সেনাবাহিনীর এই নীতিবাক্যটির পূর্ণ বাস্তবায়ন পুঙ্খানুপুঙ্খরূপে উপলব্ধি করছে বান্দরবানের সর্বস্তরের জনসাধারণ। সমরে আমরা অর্থাৎ যুদ্ধে আমরা, যুদ্ধ করেই আজ সেনাবাহিনীর সফলতা। বাক্যটির দ্বিতীয়তে রয়েছে শান্তিতে আমরা। বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হয় শান্তির পায়রা। বিচ্ছিন্নতাবাদী, ধ্বংসকারী, সন্ত্রাসী দেশদ্রোহীদের দমন করে বান্দরবানে আজ শান্তি প্রতিষ্ঠার মহাগৌরব অর্জনে সক্ষম হয়েছে এই বাংলাদেশ সেনাবাহিনী। সর্বশেষে রয়েছে সর্বত্র আমরা দেশের তরে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা দেখি দেশের তরে বাংলাদেশ সেনাবাহিনীকে অস্ত্র হাতে ধরতে, আইন শৃঙ্খলায় জীবন বাজি রেখে লড়তে, শান্তিপ্রিয় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, দুর্গতদের পাশে গিয়ে হাত বাড়াতে, শান্তিরক্ষা মিশনে দুর্বার গতিতে এগিয়ে চলে দেশের সম্মান রক্ষার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকতে, নিজের প্রাণ বলিদান দিয়ে দেশদ্রোহীদের রুখতে, বান্দরবানের উপজাতিদের দেশদ্রোহীদের থেকে রক্ষা করতে, যুব সমাজকে মাদকাসক্ত হওয়া থেকে বাঁচাতে, নারী ও শিশুদের নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আজ একাংশই তারা সফল। থেমে গেল আফরা, উৎসুক হয়ে তাকিয়ে সকল সৈনিক। মেয়েটি হঠাৎ তাদের সফলতার বলে আওড়াচ্ছে কেন বুঝে উঠতে পারছে না। আফরা কিছুক্ষণ চুপ রইল, মুচকি হেসে আবারও বলল, এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছিল। লড়াইটা সহজ ছিল না। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছিল। জন্মলগ্ন থেকে অনেক ত্যাগ, তিতিক্ষা ও চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে গড়ে উঠতে সক্ষম হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব পরিমণ্ডলে আজ একটি অতি পরিচিত ও গর্বিত নাম। সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ
যে কোনো অভ্যন্তরীণ সংকট নিরসনে এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর অকুতোভয় সদস্যরা সকল ক্ষেত্রে অসামরিক প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। দেশের মানুষের সুবিধার্থে শান্তি প্রতিষ্ঠা করতে তারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নাও ফিরতে পারে, এক বুলের কপাল ভেদ করে বুক ভেদ করে ঢুকে যেতে পারে, তবুও তারা পিছু হটে না। নিজ পরিবার থেকে তারা দূরে অবস্থান করে। পরিবার পরিজন নিজের থেকে তাদের কাছে দেশের মানুষ নিজেদের শপথ বড় হয়। কি যেন বলতে গিয়েও আফরা চুপ মেরে যায়। মাইক ছেড়ে নিজের বসার জায়গায় দাঁড়ায়, ব্যাগ হাতড়ে একটি খাম বের করে আবারও ফিরে আসে মাইকের সামনে। ধীর গতিতে খাম খুলে কয়েকটা ছবি বের করে, কিটকিটিয়ে হেসে ওঠে সে। হাসিটা প্রতিধ্বনিত হতে থাকে বারংবার। ছবিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখশ্রী করে নেয় কঠোর অগ্নি চোখে জেনারেল আকার দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনার নীতিবাক্য যদি সর্বত্র আমরা দেশের তরে বলে, আপনার মূলমন্ত্র যদি দেশের উপরে কেউ নেই বোঝায়, আপনার শপথ যদি পরিজন ভুলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দেয়, তাহলে আপনি কেন সেদিন নিজের পরিবারের কথা ভাবলেন ব্রিগেডিয়ার আকা? আপনি কেন নিজের মেয়েকে বলিদান দিতে পারলেন না? আপনি কেন পরিবারের জন্য একজন দেশদ্রোহী সাথ দিলেন? আপনি কেন নির্দোষ জানা সত্ত্বেও একজন বীর সেনাকে ফাঁসির কাঠে ঝুলালেন? বর্তমান আপনার কাছে উত্তর আছে জেনারেল আকা। আপনি নিজের ব্রিগেডিয়ার পদকে ব্যবহার করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীকে লজ্জিত করেছেন শুধুমাত্র নিজের মেয়ের জন্য। আপনি কোন মুখে এখানে দাঁড়িয়ে আছেন জেনারেল আকা? এত বড় বড় ভাষণ আপনি কোন মুখে দিচ্ছেন? এখন আমি যদি বলি আপনি যে মেয়ের জন্য আমার জন্মদাতাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, সেই মেয়ের হৃৎপিণ্ড এক থাবায় বের করে আনবো, তার রক্তে পা ভেজাবো, তার ছটফটানি দেখে হাসবো? আমি কিন্তু শেখ মেহরাব মুনতাসির নয়, আমি শেখ মাহানুর মুনতাসির। এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না, সে হোক মানুষের হৃৎপিণ্ডে ছুরি চালানো। এই মেডেল দিয়ে আমি কি করব? পারবেন আমার শৈশব ফিরিয়ে দিতে? পারবেন আমার বাবা মাকে ফিরিয়ে দিতে? আপনার নিকটে সস্তা সম্মান কে চেয়েছে? গমগমে কণ্ঠস্বর, আকস্মিক কথার তীরে সকল সৈনিক দাঁড়িয়ে পড়েছে। জেনারেল আকা বুকে হাত দিয়ে বসেন। এতটা বছর যে আত্মগ্লানিতে তিনি ভুগছেন, বুকের ওপর যে বোঝাটা তাকে ঘুমাতে দেয় না, অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায়, সেই অপরাধ আজ সর্বসম্মুখে। কি উত্তর দেবে সে? মেয়েটির একটি কথাও ভুল নয়। আফরা ছবিগুলো এগিয়ে দেন ব্রিগেডিয়ার অনিমেষ মির্জার দিকে। অনিমেষ মির্জা দেখেন আবছা আলো অন্ধকারে চেয়ারে বসে আছে একটি যুবতী মেয়ে। তার পাশেই ব্রিগেডিয়ার আকা, যার সম্মুখে বসে আছেন অনল মাহমুদ। সালটাও স্পষ্ট 2004। আর কিছু বলার থাকে না। নুরুল আলম সিদ্দিকী কিছুটা উত্তেজিত হয়ে পড়েন, তবে নিজের দায়িত্ব ভুলে যান না। ব্রিগেডিয়ার অনিমেষ মির্জা এগিয়ে গিয়ে জেনারেল আকার সামনে দাঁড়ান। জেনারেল আকা নিশ্চুপে নিজের টুপি খুলে টেবিলের ওপর রাখেন। একে একে পাওয়া সম্মানগুলো খুলে রাখেন পরপর। নিজের পদ তিনি ছেড়ে দিচ্ছেন। এক মুহূর্ত অপেক্ষা করেন না তিনি। ইউনিফর্ম খুলে ফেলতে চাইলেও নুরুল আলম সিদ্দিকী বাধা দেন। জেনারেল আকা তৎক্ষণাৎ প্রস্থান করেন। সবার বাঁকা দৃষ্টি তিনি নিতে পারছিলেন না। ঘামছেন তিনি, বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। গাড়িতে অবস্থান করার পূর্বেই ঢুলে পড়েন তিনি। খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগে না। নুরুল আলম সিদ্দিকী, আফিফ কেউই এগিয়ে আসে না। অনিমেষ মির্জা দ্রুত পায়ে এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে চলে যান নিজের রুমে। পরিস্থিতিটা ক্রমশ জটিল হয়ে আসে। সৈনিকরা অনুমতি না পেয়ে সেভাবেই বসে থাকেন। কি এক বিতৃষ্ণা অন্তর জুড়ে। আফরা এলোমেলো পায়ে মঞ্চ থেকে নেমে যায়। আফিফের দিকে এক পলক তাকিয়ে বলে, জানার বাইরে অনেক কিছুই থাকে ক্যাপ্টেন আফিফ মুনতাসির। ঠোঁট বেঁকিয়ে কিছু একটা ইশারা করে আফরা। সব ভুলে থতমত খেয়ে যায় আফিফ। মেয়েটা তাকে চুমু দেখালো। লাজুক হাসে মাথা চুলকে। নুরুল আলম সিদ্দিকী মুখে হাত চেপে ফিক করে হেসে দেয়। প্রেমে পড়বে না করে ছেলে তার ঠিক প্রেমে পড়েছে। তা আবার কোনো সাধারণ মেয়ের প্রেমে পড়লে ব্যাপারটা ঠিক ছিল। একজন আগুন আর একজন আগুন নেভানোর গ্যাস। তা না করে এমন একটা মেয়ের প্রেমে পড়েছে, দুজন একসাথে হলেই বিস্ফোরণ। বাবার হাসিতে আফিফ ভ্রু কুচকায়। তাকে নিয়ে মজা করা হচ্ছে। দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বলল, বাড়ি যাও। আজ না ঘুরতে যাওয়ার কথা ছিল, মনে আছে? না হলে আজ গেটে তালা ঝুলে থাকবে। শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো নুরুল আলম সিদ্দিকী। উদ্দেশ্য বাড়ি যাওয়া নয়, ছেলের কথার হাত থেকে বাঁচা।
আফিফ বুঝতে পেরে হেসে নিজেও উঠে দাঁড়ায়। আফরাকে খুঁজতে খুঁজতে বাইরের দিকে চলে আসে। অন্যদিকে আফরা পাপার রুম থেকে কিছুটা দূরে অবস্থান করছে। কাউকে ব্যস্ত ভঙ্গিতে ফোন করছে। দুবার রিং হয়ে কেটে যাওয়ার পর রিসিভ হয়। আফরা ঝটপট বলে ওঠে,